হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকে আমাদের গল্পের ঝুলিতে এমন একটি গল্প আছে যেটা আমাদেরকে এটা বোঝাতে সাহায্য করবে যে একজন কৃষকের জন্য তার ফসল কত বড় দায়িত্ব আর দরকারের জিনিস, আর কেনই বা একজন কৃষক নিজের ফসলকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বলিদান করতে একবারও ভাবে না। গল্পে শুরু হয় ইলিয়াস নামের একজন বয়স্ক লোকের থেকে, যে জর্জিয়ার পাশে একটি ছোট্ট দেশ কাজিয়ায় থাকে, যেখানে খুবই অল্প সংখ্যক জনবসতি। এই জন্য সেখানকার লোকেরা নিজেদের জীবনযাপন করার জন্য এরকমই ছোটোখাটো আইল্যান্ডের ওপরে নির্ভর করে, যেগুলো ব্লক সি দ্বারা তৈরি। বসন্তের সময় যখন বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়, তখন নদীর জল শুকিয়ে গেলে মাটি ওপরে উঠে আসে, আর এরকমই কিছু দূরে এক একটা করে আইল্যান্ড তৈরি হয়। আর এরকমই ছোটোখাটো আইল্যান্ডগুলোকে আমরা কন আইল্যান্ড বলে থাকি। এখানে ইলিয়াস তার বোটকে নিয়ে একটা দ্বীপের কাছে আসে আর সেখানকার মাটিকে দেখতে থাকে। ইলিয়াস বুঝতে পারে সেখানকার মাটি চাষ আবাদের জন্য খুবই ভালো, এই জন্য সে সেখানেই চাষাবাদ করার সিদ্ধান্ত নেয়, যতদিন না বসন্ত শেষ হচ্ছে। এখন 3 মাস ধরে ইলিয়াস এখানে যতদিন চাষ আবাদ করবে সেগুলো বিক্রি করে ইলিয়াস শীতের সময় ভালো করে কাটিয়ে দেবে। এখানে হয়তো তোমরা ভাবছো এত রিস্ক নেওয়ার কি দরকার, এর থেকে তো ভালো সে নিজের জমিতে চাষাবাদ করতে পারত। আসলে বন্ধুরা, এখন সেই সময় চলছে যখন রাশিয়া এই ছোট্ট দ্বীপটিকে নিজেদের দখলে করতে চাইছিল, কিন্তু জর্জিয়া রাশিয়াকে এমনটা করতে দিচ্ছে না। এই জন্য মাঝে মধ্যেই তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকে, আর কারো কাছে এতটা জমি নেই যে তারা চাষাবাদ করতে পারে। সমস্ত কিছু যুদ্ধে ধ্বংস হয়ে গেছে। আর এই কারণেই গ্রামের চাষিরা একটি নতুন রাস্তা খুঁজে বের করেছে। কিন্তু এখানে কখন বৃষ্টি পড়া শুরু হবে আর এদের সারা বছরের ফসল নষ্ট হয়ে যাবে এটা তো তারাও জানে না। যার পরে ইলিয়াস সেই দ্বীপে একটা লাঠি গেড়ে দেয় আর তার মধ্যে সাদা কাপড় বেঁধে দেয়। হয়তো এটা তার প্রমাণ হয় যে এই দ্বীপটিতে আগে থেকে কেউ চলে এসেছে, আর এখন অন্য কেউ যেন এই দ্বীপটিতে না আসে। পরের দিন যখন ইলিয়াস সেই দ্বীপে আসে, তখন সে তার সঙ্গে কিছু খড়ি আর অস্ত্রপাতি নিয়ে আসে। আসলে যতদিন না ফসল তৈরি হচ্ছে ততদিন ইলিয়াস এই দ্বীপের মধ্যেই থাকবে। তবে তার আগে ইলিয়াস সবার প্রথমে এখানে একটি বাড়ি তৈরি করবে। সেই দ্বীপের মাটি অনেক নরম হওয়ার কারণে ইলিয়াসকে বেশি খাটনি করতে হচ্ছিল না। এই জন্য ইলিয়াস কাজ শুরু করে দেয়, কিন্তু এখন তার অনেক বেশি বয়স হয়ে গিয়েছিল। এই জন্য সে বেশি কাজ করতে পারছিল না, আর গোটা দিনে সে শুধুমাত্র 4টি খুঁটি গাড়তে পেরেছিল। এখন ইলিয়াস যখন সেখানে শুয়েছিল তখন তার মধ্যে আলাদাই একটা খুশি ছিল। এখন সে তার শীতটাকে খুবই সুন্দরভাবে কাটাতে পারত এখান থেকে তৈরি হওয়া ফসলকে বিক্রি করে। এটা ভেবেই তার মধ্যে একটা আত্মবিশ্বাস আসে বেঁচে থাকার। সে যাই হোক, আজকের দিনটাও কেটে যায় আর ইলিয়াস তার গ্রামে ফেরত চলে আসে, যেটা জঙ্গলের অনেক ভেতরে। সেখানে সৈনিকরা তাদের ওপর বেশি বিরক্ত করতে পারে না। এর পরের দিন ইলিয়াস যখন আবার ওইদিকে আসছিল, তখন তার সঙ্গে আমরা একজন মেয়েকে দেখতে পাই যার নাম মারিয়াত। মারিয়াত আসলে ইলিয়াসের নাতনি হয়। এখানে আমরা এটাও জানতে পারি মারিয়াতের মা আর বাবা অনেক বছর আগেই মারা গেছে, আর তারপর থেকে মারিয়াত ইলিয়াসের কাছেই থাকে। তাই মারিয়াতের ইলিয়াস ছাড়া এই পৃথিবীতে নিজের বলতে আর কেউ নেই। এই জন্য মারিয়াত আজকে ইলিয়াসের সাহায্য করার জন্য তার সঙ্গে এসেছে। এছাড়াও মারিয়াত খুবই শান্ত স্বভাবের মেয়ে, সে এই পৃথিবীর বেশি কিছু জানে না। ইলিয়াস তাকে এতদিন যা কিছু বলে এসেছে সে শুধু সেটাই জানে। এখন সকালে আসার পরে সবার প্রথমে তো তারা একটা মাছ ধরার জাল লাগিয়ে দেয় নিজের খাবার জোগাড় করার জন্য, আর তারপরে আবারও কাজে লেগে পড়ে। মারিয়াম যতখানি পারছিল ইলিয়াসের সাহায্য করছিল। মারিয়াম এখানে নিজের পুতুলকেও নিয়ে এসেছিল, যেটা তার মায়ের দেওয়া শেষ চিহ্ন ছিল। এরপরে দুপুরবেলা যখন মারিয়াম বসেছিল, তখন সেখান দিয়ে কিছু সৈনিক বোর্ডে করে যাচ্ছিল, যাদেরকে দেখে মারিয়াম ইলিয়াসের কাছ থেকে জানতে চায় এগুলো কি জর্জিয়ার সৈনিক হয়, যেটাতে ইলিয়াস হ্যাঁতে উত্তর দেয়। এখানে মারিয়াম ভাবে হয়তো তারা এই সৈনিকদের এলাকাতে চাষ করছে, কিন্তু তার দাদু বলে জর্জিয়ার জায়গা নদীর বিপরীত প্রান্তে আছে, আর এই জায়গাটাকে সে নিজে বানিয়েছে। এখন এই কথাটা মারিয়াম বুঝতে পেরে যায়, এই জন্য সে মাথা নাড়িয়ে হ্যাঁতে উত্তর দেয়। এখানে মারিয়াম ইলিয়াসের সাথে কতই বা কথা বলতো, এই জন্য যখনই সে বিরক্ত বোধ করতো তখনই সে পুতুলের সঙ্গে খেলতে থাকতো, নয়তো নদীর পাড়ে গিয়ে বসে থাকতো। অন্যদিকে ইলিয়াস সারাদিন ধরে কাজ করতে করতে হাঁফসে গিয়েছিল, এই জন্য সে ওখানেই শুয়ে পড়ে আর আরাম করতে থাকে। কিছুক্ষণ পরে মারিয়ামও ইলিয়াসের সাইডে গিয়ে শুয়ে পড়ে আর আকাশের দিকে দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সূর্য প্রায় ডুবে এসেছিল, আর এখন তাদের দুইজনেরই খিদে পেয়েছিল। এই জন্য ইলিয়াস কিছু খড়ি দিয়ে আগুন জ্বালায়,
আর যেই জালটা তারা মাছ ধরার জন্য নদীতে দিয়েছিল সেখান থেকে কিছু মাছ ধরে নিয়ে আসে আর আগুনে পুড়িয়ে খায়। যার পরে তারা দুজনই সেখান থেকে চলে যায়, কারণ এখনও এখানে থাকার মতন বাড়ি তারা তৈরি করতে পারেনি। পরের দিন তারা দুইজন আবার ওই দ্বীপে ফেরত আসে, আর আজকে ইলিয়াসের পুরো বিশ্বাস ছিল সে বাড়ি বানানোর সমস্ত কাজ শেষ করে ফেলবে আজকে। যার পরে ইলিয়াস চাষের কাজে হাত লাগাবে। যার পরে সময় ধীরে ধীরে কাটতে থাকে, আর ইলিয়াস যেমনটা ভেবেছিল সেরকমই হয়। আজকে সেই বাড়ি তৈরি হয়ে গেছে, আর এখন শুধু তাকে চাষ করার জন্য সেখানকার মাটি কাটতে হবে। তবে আজকে সেটা হবে না, কারণ সারাটা দিন ইলিয়াস বাড়ি তৈরির কাজই করছিল, যার কারণে এখন তাদের হাতে খুব অল্প সময় বেঁচে আছে। এই জন্য ইলিয়াস খাবার খেতে থাকে, কিন্তু ওই সময় মারিয়াম দেখতে পায় জর্জিয়ান সৈনিক সেই দিক দিয়েই যাচ্ছে, আর এইবারে তাদের নজর তার ওপরেই আছে। মারিয়ামও তাদেরকেই দেখছিল যতক্ষণ না তারা সেখান থেকে চলে যায়। ওই সৈনিকদের সেখান থেকে চলে যাওয়ার পরে মারিয়াম ওই বাড়ির ভেতরে যায় আর নিজেকে ভালো করে দেখতে থাকে। আসলে সে বুঝতে পারছিল না ওই সৈনিকগুলো আসলে তার দিকে কেন তাকিয়েছিল। অন্যদিকে আমরা ইলিয়াসকেও দেখতে পাই যে মারিয়ামের সঙ্গে বেশি কথা বলছিল না, সে চুপচাপ ছিল। না জানি কি কথা সে ভাবছিল, যেটা ভেতরে ভেতরে তাকে খেয়ে চলেছিল। এরপরে চারিদিকে অন্ধকার হয়ে আসে, এই জন্য ইলিয়াস ঘরে তালা মেরে গ্রামের উদ্দেশ্যে চলে যায়। হয়তো কালকে থেকে তারা দুইজন এখানেই থাকতে চলেছে, তবে আজকে তাদেরকে যেতে হতো। পরের দিন সকালে ইলিয়াস আবারও মারিয়ামকে সেখানে নিয়ে আসে। যদিও মারিয়াম বেশি কাজ করছিল না, কিন্তু ইলিয়াসের তার জন্য চিন্তা ছিল যে সে গ্রামে একা একা কি করবে। এই জন্য ইলিয়াস মারিয়ামকে প্রতিদিন সেখানে নিয়ে আসতো। পরের দিন তারা দুইজন যখন সেখানে এসেছিল তখন ইলিয়াস খুব কষ্ট করে সেই দ্বীপের পুরো মাটিটাকে খুঁড়ে ফেলে। এতে তার অনেক সময় লাগে, আর তার সঙ্গে ইলিয়াসের অনেক কষ্টও হয়। ইলিয়াস কিছু সময় আরাম করার জন্য নিজের তৈরি করা বাড়ির ভেতরে চলে যায়, যেখানে সে কিছু সময় ঘুমানোর চেষ্টা করে। তখনই ইলিয়াস গুলি চলার আওয়াজ শুনতে পায়, যেটা নদীর বিপরীত প্রান্ত থেকে আসছিল, যেখানে জর্জিয়ান সৈনিকরা কবজা করে রেখেছিল। ইলিয়াস সেখানে 2-3 জন লোকের চিল্লানোর আওয়াজও শুনতে পায়, কিন্তু যখন ইলিয়াস বাইরে গিয়ে দেখে তখন সেখানে কেউ ছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই আজকে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, এই জন্য ইলিয়াস দেরি না করে বাড়িতে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই আজকে ইলিয়াস তার সঙ্গে মারিয়ামকে নিয়ে এসেছে। আজকে ইলিয়াসের জমিতে বীজ দেওয়ার সময় ছিল, যেটা মারিয়াম করছিল। ইলিয়াস ভালো করে সেই বীজগুলোকে মাটি দিয়ে ঢেকে দিতে থাকে, কিন্তু তখনই আকাশে মেঘ ডাকতে থাকে। এতদিন ধরে ইলিয়াসের যেটার ভয় ছিল এখন সেটাই হচ্ছিল, কিন্তু তার ওপরওয়ালার ওপরে বিশ্বাস ছিল সে তার ফসলকে নষ্ট হতে দেবে না। তখনই জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে, এই জন্য তারা দুইজন বাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে আর বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে থাকে। ইলিয়াস দেখে বাইরে বাঁধা তাদের নৌকা খুবই জোরে জোরে জলের সঙ্গে ধাক্কা খাচ্ছে। যদি সেই নৌকা কোনো কারণে খুলে যায় তবে তাদের অনেক বড় অসুবিধার মুখে পড়তে হতে পারে। আর এই জন্য দুজন মিলে বাইরে গিয়ে সেই নৌকাটিকে মাটির ওপরে নিয়ে আসে, যাতে সেটা ভেসে গিয়ে হারিয়ে না যায়। কিন্তু এতটুকু সময়ের মধ্যেই তারা পুরো ভিজে যায় আর তাদের ঠান্ডা লাগতে থাকে। এই জন্য ইলিয়াস আগুন জ্বালায় আর দুজনে আগুন তাপাতে থাকে। কিছুক্ষণ পরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায় আর আকাশও পরিষ্কার হয়ে গিয়েছিল, যার কারণে ইলিয়াস কিছুটা শান্তি পায়। কিন্তু তখনই ইলিয়াস দেখে নদীর জলের উচ্চতা এখন ধীরে ধীরে করে বাড়ছে। এরকম অবস্থায় তার ফসল নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য তারা দুইজন জঙ্গলে গিয়ে কিছু খড়ি কেটে নিয়ে আসে আর ওই দ্বীপের চারিদিকে একটা বাঁধের মতন বানিয়ে দেয়, যাতে নদীর জল উপরে উঠে আসতে না পারে। ইলিয়াসের জন্য এই জমিটা তার শেষ আশা ছিল, সে তার আশাটাকে এভাবে নষ্ট হতে দিতে পারত না। এই জমির জন্য ইলিয়াস সব কিছু করতে পারত, নয়তো এমনিতেও তারা কিছুদিনের মধ্যেই মারা যাবে। এখন তাদের দুইজনেরই বীজ গাড়ার কাজ হয়ে গিয়েছিল, এখন অপেক্ষা ছিল ফসল হওয়ার। আর ততদিন তারা দুইজন মাছ খেয়ে নিজেদের খিদে মেটাবে আর এই আইল্যান্ডে নিজেদের দিন কাটাবে। কিছুদিন পরে ইলিয়াস যেমনটা ভেবেছিল তেমনটাই হয়, ফসল বের হয় আর ইলিয়াস যতখানি ধারণা করেছিল তার থেকে অনেকটাই বেশি। এই জন্য ইলিয়াস আর মারিয়াম অনেক ধৈর্য সহকারে সেই ফসলের জমিকে পরিষ্কার করে, যার পরে ইলিয়াস ঘুমোতে চলে যায়। এখন ওই দিন রাতেই ইলিয়াস তার বাড়ির বাইরে কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু ইলিয়াস বাইরে আসে না, কারণ সে এটা ভালো করেই জানতো বাইরে কোনো সৈনিক হতে পারে। তখনই আমরা সেখানে কিছু সৈনিককে দেখতে পাই, যারা শিকার করার জন্য সেই দ্বীপে এসেছিল, আর তারা একটা হরিণকে মেরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। পরের দিন সকালে যখন ইলিয়াসের ঘুম ভাঙে, সে বাইরে জমিতে আসে, তখন সে দেখে কেউ তার এক সাইডের জমির ফসলকে একেবারে নষ্ট করে দিয়েছে। তাই ইলিয়াস বুঝতে পেরে যায় এটা কোনো পশুর কাজ।
তাই ইলিয়াস সিদ্ধান্ত নেয় আজকে থেকে সে প্রতিদিন রাত করে নিজের জমিকে পাহারা দেবে। অন্যদিকে আমরা মারিয়ামকে দেখতে পাই যে তার গ্রামের বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে আসে, যার মধ্যে তাদের ঘুমোবার বিছানা থাকে, আর তার সাথে কিছু বাসনপত্র নিয়ে আসে যেটাতে তারা খাবার খেতে পারবে। এরকমই একদিন যখন মারিয়াম ফসলে জল দিচ্ছিল, তখন সেই দিক দিয়ে আবারও কিছু সৈনিক যেতে থাকে, যারা এবারও মারিয়ামের দিকেই তাকিয়েছিল। এইবারে এই ঘটনাটা ইলিয়াসও দেখে ফেলে। মারিয়ামের জন্য এই সমস্ত কিছু নতুন ছিল, তবে এই ঘটনা এখানেই শান্ত হয় না। পরের দিন সে যখন জামা কাপড় ধুচ্ছিল, তখন অপর পাশ থেকে কিছু সৈনিক তার নাম জিজ্ঞাসা করে আর তার সঙ্গে অভদ্র আচরণ করতে থাকে। তখনই ইলিয়াস তার বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে, যার কারণে তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এই সমস্ত কিছু এখন ইলিয়াসের ভালো লাগছিল না। ইলিয়াসের চিন্তা ছিল, কারণ মারিয়াম এখন ধীরে ধীরে বড় হচ্ছিল। ইলিয়াস একদিন রাত্রে মারিয়ামকে বোঝায় যে তোমাকে আমার মতন হতে হবে না, তুমি শহরে গিয়ে পড়াশোনা করবে, গ্র্যাজুয়েট হবে, আর বিপদে পড়া মানুষদেরকে সাহায্য করবে। ইলিয়াসের জন্য সবথেকে বড় চিন্তার কারণ ছিল সে জানতো এরকম পরিস্থিতিতে পড়াশোনা করা কতটা কঠিন। কিন্তু ইলিয়াসের মারিয়ামের ওপরে পুরো বিশ্বাস ছিল, আর তাই মারিয়াম তাকে হ্যাঁতে উত্তর দেয়, যার পরে তারা দুইজন সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন মারিয়াম খড়ি এক জায়গায় গুছোতে থাকে, তখনই তার নজর একটা জায়গায় পড়ে। এই জন্য মারিয়াম জোরে জোরে করে ইলিয়াসকে ডাকতে থাকে। এই জন্য ইলিয়াস তাড়াতাড়ি করে ওখানে যায়, যেখানে সে একজন রাশিয়ান সৈনিককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এখানে ইলিয়াস ওই রাশিয়ান সৈনিককে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ কেউ যদি এই বিষয়টা সম্পর্কে জানতে পারত তাহলে তাদেরকে মেরে ফেলত। তখনই সেখান থেকে একটা জর্জিয়ান সৈনিকদের বোট যেতে থাকে। তারা ইলিয়াসের কাছ থেকে জানতে চায়, তুমি কি এখানে কোনো আহত রাশিয়ান সৈনিককে দেখেছ? যেটাতে ইলিয়াস মানা করে দেয়। এখানে ইলিয়াসকে মিথ্যা কথাই বলতে হতো, কারণ জর্জিয়ান সৈনিকরা যদি এই বিষয়ে জানতে পারত তাহলে তাদেরকে মেরে ফেলতে পারত। এই জন্য জর্জিয়ান সৈনিকরা সেখান থেকে চলে যায়। যার পরে ইলিয়াস রাশিয়ান সৈনিককে তার বাড়ির ভেতরে নিয়ে আসে আর মারিয়ামকে বাইরেই থাকতে বলে। কিন্তু মারিয়াম লুকিয়ে লুকিয়ে তাদের দুইজনকে দেখছিল। ইলিয়াস ওই রাশিয়ান সৈনিকের চিকিৎসা করে আর খাবার জন্য জল দেয়। যার কিছুক্ষণ পরে ইলিয়াস বাইরে বেরিয়ে আসে আর মারিয়ামকে বলে, তুমি বাড়িতে যাও আর সেখান থেকে চিকেন নিয়ে এসো। এই জন্য মারিয়াম চলে যায়। কিছুক্ষণ পরে মারিয়াম যখন সমস্ত জিনিসপত্র নিয়ে আসে, তখন ইলিয়াস সমস্ত জিনিসপত্রকে নিয়ে নেয় আর মারিয়ামকে আবারও বাড়িতে পাঠিয়ে দেয়। যার পরে ইলিয়াস সেই সৈনিককে স্যুপ খাওয়ায়, কিন্তু এখনও পর্যন্ত ওই সৈনিকের জ্ঞান ফেরেনি। এইভাবেই কিছুদিন চলতে থাকে, আর একদিন ওই সৈনিকের জ্ঞান ফিরে আসে। তাই ওই সৈনিক বাইরে যায়, যেখানে সে ইলিয়াসকে দেখতে পায় যে তার নিজের বোটটাকে ঠিক করছিল। ওই সৈনিককে বাইরে আসতে দেখে ইলিয়াস তাকে সঙ্গে সঙ্গে আবারও ভেতরে পাঠিয়ে দেয়, কারণ কেউ যদি ওই সৈনিককে একবার দেখে ফেলে তাহলে তাদের খুব বড় বিপদ হতে পারে। যার পরে ইলিয়াস কিছুটা জল গরম করে আর গিয়ে ওই সৈনিককে দিয়ে দেয়। এর কিছুক্ষণ পরে মারিয়াম গ্রাম থেকে আবারও ফেরত আসে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে। মারিয়াম ইলিয়াসের হাতে হাতে কিছুটা কাজও করে দেয়। এই সময় মারিয়াম প্রথমবার রাশিয়ান সৈনিকটিকে ভালো করে দেখতে পায়, যে খড়ি কাটছিল। রাশিয়ান সৈনিকও মারিয়ামকে দেখে, তাই মারিয়াম লজ্জা পেয়ে বাড়ির পেছনে চলে যায়। আর এখানে আমরা প্রথমবার মারিয়ামকে হাসি খুশি অবস্থায় দেখতে পাই। তার জন্য এই সমস্ত কিছু নতুন ছিল, অথবা বলা যেতে পারে একটা ভুল। মারিয়াম আশেপাশে ইলিয়াসকে দেখতে না পেয়ে ওই সৈনিকের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আর মারিয়াম বলে, তুমি অনেক কাজ করেছো, এখন তোমার আরাম করা উচিত। কিন্তু ওই রাশিয়ান সৈনিক বলে সে তার কথা কিছুই বুঝতে পারছে না। তখনই মারিয়াম তার উপরে এক বালতি জল ঢেলে দেয়, যেটা হয়তো তার একটা গেস্টার ছিল এটা জানানোর যে সে তার আশাতে খুবই খুশি হয়েছে। এখন ওই রাশিয়ান সৈনিক মারিয়ামকে ধরার জন্য তার পেছনে যায়, আর দুজনই নদীর মধ্যে খেলতে থাকে। এখানে মারিয়াম অনেক বেশি খুশি ছিল, কিন্তু তার এই খুশি খুব তাড়াতাড়ি হারিয়ে যায় যখন ইলিয়াস তাকে দেখে ফেলে। ইলিয়াস মারিয়ামের এই ব্যবহারকে দেখে অনেক বেশি রেগে যায়, কারণ এইভাবে মারিয়াম একটা অচেনা ছেলের সাথে কিভাবে ফ্রি মাইন্ড হতে পারে সে তো তাকে ভালো করে জানতও না। এই জন্য ইলিয়াস মারিয়ামকে প্রচণ্ড বেশি গালাগালি করে আর আবারও তাকে নিজের বাড়িতে ছেড়ে আসে। এর কিছুদিন পরে ওই রাশিয়ান সৈনিক যখন বাইরে বসেছিল, তখন সে একটা বোর্ডের আওয়াজ শুনতে পায়। এই জন্য যখন ওই সৈনিক ভালো করে দেখে, তখন সে দেখতে পায় ওটা আসলে জর্জিয়ান সৈনিকদের বোর্ড ছিল, আর তারা সেখানেই আসছিল। এখন এটা দেখে ওই সৈনিক প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায় আর আবারও নদীতে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে কমান্ডার ইলিয়াসের কাছে আসে আর ইলিয়াসকে বলে, তুমি আমাদেরকে দেখে এতটা ভয় কেন পাচ্ছ? তখনই ইলিয়াস বলে, আমি ভেবেছিলাম হয়তো কোনো শত্রু চলে এসেছে।
তাই ওই কমান্ডার হেসে বলে, ও আচ্ছা, দাও আমাদেরকে কিছু পান করার দাও। তাই ইলিয়াস কিছু আনার জন্য তার বাড়িতে যায়, আর তার পেছনে পেছনে কমান্ডারও তার সঙ্গে যায়। কমান্ডার না জানি কেন ইলিয়াসের ওপরে সন্দেহ করছিল। এখন কমান্ডারকে এত খোঁজাখুঁজি করতে দেখে ইলিয়াস বাধ্য হয়ে বলেই দেয়, তুমি এখানে কি খুঁজছো? তখনই ওই জর্জিয়ান সৈনিক বলে, আমাদের হাত থেকে একটা রাশিয়ান কুকুর বেঁচে গেছে, তাকে যদি আমরা পেয়ে যাই তাহলে তাকে ছাড়বো না। এখন এটা বলে ওই কমান্ডার সেখান থেকে চলে যায়, কিন্তু যেতে যেতে ওই কমান্ডার ইলিয়াসের দিকে তাকিয়েছিল। তাদের সেখান থেকে চলে যাওয়ার পরে ইলিয়াস ওই সৈনিককে বাইরে বেরিয়ে আসতে বলে। ওই সৈনিক জলের মধ্যে থাকার কারণে পুরো ভিজে গিয়েছিল, আর তার প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। তাই ইলিয়াস ওই সৈনিকের জন্য আগুন জ্বালায়, কিন্তু ওই সৈনিক প্রচণ্ড বেশি ভয় পেয়েছিল। পরের দিন যখন ইলিয়াস বোট নিয়ে ফেরত আসে, তখন সে দেখে তার বাড়ির দরজা খোলা, আর সে আশেপাশে ওই রাশিয়ান সৈনিককে কোথাও দেখতে পাচ্ছিল না। এই জন্য ইলিয়াস বুঝতে পেরে যায় হয়তো সেই সৈনিক পালিয়ে গেছে। এই জন্য পরের দিন গিয়ে ইলিয়াস আবারও মারিয়ামকে সেখানে ফেরত নিয়ে আসে। কিছুদিন পরে সেখানে রাশিয়ান সৈনিকরা আসে তার সাথীকে খোঁজার জন্য, কিন্তু ইলিয়াস তাদেরকে এটা বলে যে আপনারা যাকে খুঁজছেন আমি তাকে দেখিনি। সেই রাশিয়ান সৈনিকের সেখান থেকে চলে যাওয়ার কারণে মারিয়ামের মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ মারিয়াম কোথাও না কোথাও সেই সৈনিককে পছন্দ করত, আর তার চলে যাওয়ার কারণে সে খুবই কষ্ট পেয়েছে। আমরা দেখতে পাই মারিয়াম একাই সেই সৈনিকের কথা মনে করে খুবই কান্নাকাটি করছে। মারিয়াম বুঝতে পারছিল না এই কয়দিনে তার ওই সৈনিকের জন্য এত মায়া কেন হয়েছে। এই ঘটনার কিছুদিন পরে আমরা দেখি ফসল এখন কাটার মতন হয়ে গেছে। এই জন্য তারা দুজনই ফসল কাটার জন্য লেগে পড়ে। কিন্তু যখন ইলিয়াস নদীর দিকে দেখে, তখন সে দেখে জলের স্রোত এখন খুব বেড়ে গেছে, যেটা একটা বিপদের সংকেত। তাই ইলিয়াস আরও তাড়াতাড়ি সেই ফসলকে কাটতে থাকে। কিন্তু অবস্থা এখন ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছিল। নদীর স্রোত এতটাই বেড়ে গিয়েছিল যে স্রোতের কারণে সেই দ্বীপের পাড় ভেঙে যেতে থাকে। এখন মারিয়াম ইলিয়াসকে এত চিন্তিত দেখে সে ইলিয়াসের সাহায্যের জন্য আসে, কিন্তু অবস্থা এখন হাতের বাইরে চলে গিয়েছিল। এই জন্য সেখানে যতগুলো কাটা ফসল ছিল সেগুলোকে ইলিয়াস বোর্ডের মধ্যে রাখতে থাকে। কিন্তু সেই ফসলের পরিমাণ তো খুবই কম ছিল, এখানে 1 ভাগ ফসলও কাটা হয়নি। তাই ইলিয়াস সেটা বিশ্বাসই করতে পারছিল না। ততক্ষণে সেই নদীর জলও পুরো দ্বীপকে ডুবিয়ে দিয়েছিল। এই জন্য ইলিয়াস মারিয়ামকে বোর্ডের মধ্যে বসিয়ে দেয়, আর নিজে ওই বাড়িকে ধরে কান্না করতে থাকে। সে অনেক চেষ্টা করেছে যেমন তেমন করে তার ফসলগুলোকে বাঁচিয়ে নেওয়ার, কিন্তু প্রকৃতির সামনে আমরা সবাই খুবই তুচ্ছ। তাই সেই প্রবল স্রোত ওই বাড়িটিকে ভাসিয়ে নিয়ে যায়, আর তার সঙ্গে মারিয়ামের একমাত্র ভরসা ইলিয়াসকেও। আর কিছু সময়ের মধ্যেই যে ফসলগুলোকে ইলিয়াস এত কষ্ট করে তৈরি করেছিল সেগুলো এক মুহূর্তের মধ্যে জলের নিচে ডুবে যায়। আর এটাই হলো একজন কৃষকের জীবন। সে তার সমস্ত কিছু লাগিয়ে দেয় কৃষি কাজ করার জন্য, কিন্তু কখনো কখনো তাদের ভাগ্যে নিজের হাতে নিজের মৃত্যু লেখা থাকে। আমাদের দেশে প্রতি 1 ঘন্টায় একজন কৃষক আত্মহত্যা করে, আর এর আগের বছর 11,000 জন কৃষক আত্মহত্যা করেছে। আর এই ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। কেউ সঠিক কথাই বলেছে, যখন আমাদের কাছে খাবার থালা আসবে তখন একবার উপরওয়ালার সাথে সাথে কৃষককেও ধন্যবাদ জানানো উচিত।